একজন শীর্ষস্থানীয় ঘাতক যখন রাষ্ট্রপতিকে হত্যা করে তখন সে ইচ্ছাকৃতভাবে গুলিটি দেয়ালে মারে, কারণ সে ছোট উইন্ডমিলের ঘূর্ণন এবং দিক দিয়ে গুলির বিচ্যুতি গণনা করতে পারে। মাত্রাটি হিসাব করার পর ঘাতকটি লক্ষ্যবস্তু ঠিক করে এবং আবারও গুলি করে। এবার গুলিটি ঠিক মাঝখানে গিয়ে লাগে। এরপর শুধু দম ধরে অপেক্ষা করার পালা। রাষ্ট্রপতি সামনে আসা মাত্রই সে গুলি করে তাকে শেষ করে দেয়। প্রথমেই তার দেহরক্ষী ঘাতককে খুঁজতে দূরবীন বের করে, কিন্তু লোকটি তখনও তার রাইফেল হাতে রেখেছিল এবং ইচ্ছাকৃতভাবে আলোতে ঝলকানি করে যাতে তার দেহরক্ষী তাকে দেখতে পায়। যখন সে নিশ্চিত হলো যে তার অবস্থান প্রকাশ পেয়ে গেছে, তখন সে দ্রুত তার রাইফেল সুটকেসের মধ্যে রেখে দেয়। সে একটি বোমা বসিয়ে শান্তভাবে চলে যায়, কারণ রুমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তাই সে সহজেই তার অবস্থান লুকাতে পারবে। চলে যাওয়ার আগে সে সতর্কবার্তা বাজিয়ে দেয় যাতে সব পুলিশের মনোযোগ সেদিকে চলে যায়। এরপর সে আগে থেকে তৈরি থাকা গাড়িতে উঠে শান্তভাবে হোটেল ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ আসে। ঘাতকটি হালকা হাসে এবং একটি পার্কিং লটে যায়, আরেকটি গাড়িতে ওঠে এবং আগের গাড়িটি বোমায় উড়িয়ে দেয়। এতে কোনো প্রমাণ থাকবে না। এরপর সে সীমান্তের দিকে ড্রাইভ করে বিদেশে পালিয়ে যায়। যদি কোনো পুলিশ তাকে চেক করে তাহলে কোনো সমস্যা হবে না, কারণ কে সন্দেহ করবে যে সুটকেসে একটি রাইফেল আছে। যখন দেশের রাষ্ট্রপতিকে হত্যা করা হয় তখন পুলিশ সভাপতি তাকে ধাওয়া করবে, তবে তাদের কাছে একমাত্র সূত্র ছিল লোকটি চলে যাওয়ার সময় তার পিছনের দিক থেকে তোলা ছবি। বন্দুকধারীর অবস্থান থেকে রাষ্ট্রপতির হত্যাস্থান পর্যন্ত দূরত্ব ছিল ৩৮০০ মিটার, অথচ বিশ্ব রেকর্ড ৩৫০০ মিটার। যদি কেউ এটি করে থাকে তাহলে শুধু বন্দুকের ব্যারেলের দৈর্ঘ্যই ১ মিটারের বেশি হবে। কিন্তু একটি ছোট সুটকেসে এত বড় একটি রাইফেল রাখা সম্ভব নয়, আর ঘটনাস্থলে কোনো বন্দুকও পাওয়া যায়নি। এর মানে হলো ঘাতকটি এমন একটি কাস্টমের স্নাইপার রাইফেল ব্যবহার করেছে যা খুলে ফেলা যায়, এবং সে সেটিকে সুটকেসের মধ্যে লুকিয়ে রেখেছিল। তার অপর ঘাতকটি যথেষ্ট চালাক ছিল যে সে রাইফেলটি নিয়ে চলে গেছে। এমন দক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে পুলিশ কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই তারা একটি বিশেষ তদন্ত দল গঠন করে এবং প্রতিজ্ঞা করে যে এই রহস্যময় ব্যক্তিকে তারা খুঁজে বের করবে। কিন্তু তারা জানতো না যে হত্যার পর ঘাতকটি স্পেনে তার আরামদায়ক বাড়িতে ফিরে গেছে। তার একটি সুখী পরিবার আছে, একজন কোমল এবং বুদ্ধিমান স্ত্রী এবং একটি প্রাণবন্ত ছেলে। তবে তার স্ত্রী তার কাজ সম্পর্কে কিছুই জানত না। তিনি শুধু জানতেন যে তার স্বামী ভালো আয় করেন। বাড়িতে ফিরে সে তার স্টাডি রুমে ল্যাপটপ খোলে এবং তার বসের কাছে তার পারিশ্রমিক দাবি করে, যা ছিল ৩.৭৫ মিলিয়ন ইউরো। তবে তার বস শুধু দুটি সাধারণ শব্দ লিখে পাঠায়। স্ক্রিনে সেই জ্বলন্ত লাল শব্দগুলো দেখে ঘাতকটির মুখে একটি গভীর হাসি ফুটে ওঠে। সে জানতো যে এটি শুধু অর্থের ব্যাপার নয়। যদি সেই টাকা না পায় তাহলে ঘাতক জগতে তার খ্যাতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সে জার্মানিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং টাকাটা নিশ্চিত করার কথা ভাবে। তার স্ত্রী তাকে বিমানবন্দরে পৌঁছে দিতে যায়। যখন তার স্ত্রী চলে গেল তখন সে তৎক্ষণাৎ একটি ট্যাক্সি ধরে একটি লুকানো গুদামে যায়। সেখানে সে যত্ন করে রাখা বিভিন্ন দেশের পাসপোর্ট এবং নগদ টাকা বের করে। ঘাতকটি ভেবেছিল সে পালাতে পেরেছে, কিন্তু তার চলে যাওয়া স্ত্রী ঝুঁসা নিল তাকে ট্যাক্সিতে উঠতে দেখেছিল। এতে তার স্ত্রী সন্দেহ করে এবং তৎক্ষণাৎ তার স্বামীকে ফোন দেয়, কিন্তু ফোনটিকেও ধরেনি। এই মুহূর্তে তার মনে ঢেউ ওঠে। সে সন্দেহ করতে শুরু করে যে তার স্বামীর অন্য কোনো সম্পর্ক আছে। কিছুক্ষণ পরে ঘাতকটি সফলভাবে জার্মানিতে পৌঁছে যায়। যখন সে মিউনিকের দিকে ড্রাইভ করছিল তখন একটি ফোন আসে। এটি সেই মহিলা ক্লায়েন্টের কাছ থেকে যে তার সাথে আলাদাভাবে দেখা করেছিল। সে আবার দেখা করার প্রস্তাব দেয়, কারণ সে এমন একটি ব্যবসার ব্যাপারে কথা বলছিল যার মূল্য ১০০ মিলিয়ন ইউরো এবং যা গোপনীয়। সে নিশ্চিত করতে চায় যে সবকিছু নিখুঁত হয় এবং বলে যে ৪৮ ঘন্টার মধ্যে তার সাথে দেখা করতেই হবে, নয়তো সে অন্য কাউকে দিয়ে কাজটি করাবে। ১ মিলিয়ন ইউরো অগ্রিম পেয়েও ঘাতকটি বড় কাজটি হারাতে চায়নি। সে অনেক ভেবে চিনতে অবশেষে মিউনিকে তার সাথে দেখা করতে রাজি হয়। আবারও ছদ্মবেশ নিয়ে ঘাতকটি তাকে তার নির্ধারিত স্থানে ভিড় ভরা কিংস গার্ডেনে আসতে বলে। একটি লম্বা বেঞ্চে দুজন আবার দেখা করে। মহিলাটি আবার দেখা করতে চেয়েছিল কারণ তার পেছনের শক্তি মনে করেছিল যে ১০০ মিলিয়ন ইউরোর খরচ খুব বেশি। তারা মাত্র ২০ মিলিয়ন ইউরো দিতে রাজি ছিল, এবং যদি সে রাজি হয় তাহলে পুরো টাকা আজই দিয়ে দেবে। মহিলাটি দর কষাকষি করবে তা ঘাতকটি ভাবেনি। সে তার নাক ঘষে, কারণ আগের কাজটি পারিশ্রমিক এখনও সে পায়নি। সে দ্রুত লাভ ক্ষতি হিসাব করতে থাকে।